ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন সংবাদ সম্প্রসারণে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি হিমাদ্রি রাহা। দিনের বাছাই করা সংবাদ এবং এর পর্যালোচনা নিয়ে সংবাদ সম্প্রসারণে আজ অতিথি হিসেবে আমাদের সাথে অনলাইনে যুক্ত আছেন গ্লোবাল টেলিভিশনের প্রধান বার্তা সম্পাদক ফেরদৌস মামুন এবং দৈনিক সমকালের সহকারী সম্পাদক সাইফুর রহমান তপন। আপনাদের স্বাগত সংবাদ সম্প্রসারণে। সাইফুর রহমান তপন, আপনাকে দিয়ে শুরু করতে চাই, যেটি দেখলেন যে আসলে এত বড় একটি অগ্নিকাণ্ড, তাও আবার ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আমদানি কার্গো ভিলেজ, যেটি সবচেয়ে সুরক্ষিত থাকার কথা, যেখানে প্রত্যেকটি পরতে পরতে সেফটি সিকিউরিটি এনশিওর করার কথা, সেখানে অগ্নি নির্বাপন ব্যবস্থা সবার আগে পৌঁছানোর কথা, সেখানে 100 গজের মধ্যে দুটি তাদের ফায়ার সার্ভিসের দুটি দল ছিল, তাদের ব্যক্তিগত বিমানবন্দরের 2টি ফায়ার সার্ভিসের টিম আছে। তারপরও এই যে এত বড় একটি অগ্নিকাণ্ড দ্রুত নির্বাপন করতে না পারে, বিষয়টা আপনি আপনার পর্যবেক্ষণ কি বলে, দীর্ঘদিনের গণমাধ্যমের অভিজ্ঞতার আলোকে যদি বিশ্লেষণ করতে বলি? ধন্যবাদ আপনাকে। প্রথমত এটা দুঃখজনক এবং দুর্ভাগ্যজনক। আপনি যেটা বললেন যে এমন একটা স্থাপনা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, এই স্থাপনাতে এবং তার যে আশেপাশে যে আগুনটা লাগলো এবং আগুন নিভাতে যে এতক্ষণ সময় নিল, এটা একটা বলবো যে খুব হতাশাজনক একটা বিষয়। সেটা হতাশাজনক এই জন্য বলছি যে এখানে সব ধরনের ব্যবস্থাই থাকার কথা, এবং আমি যতটুকু জানি যে বিভিন্ন সময়ে যে যারা এই সমস্ত ব্যবস্থাপনার সাথে যুক্ত আছেন, তারা বিমানবন্দরের আধুনিকায়নের কথা যেমন বলেন, এবং এই যে কার্গো সাইট যেটা, এবং একটার পর একটা গোডাউন যে পুড়ে গেল, যেখানে মূল্যবান ছিল এবং কয়েকজন প্রবাসীর লাশ ছিল, মানে এগুলো তো অত্যন্ত সুরক্ষিত থাকা। তো আমি যেটা বলবো সেটা হলো যে সরকারের দিক থেকে বলা হয়েছে খুবই উচ্চতর একটা তদন্ত কমিটি মানে গঠিত হবে, কিন্তু সেই তদন্ত কমিটি কবে রিপোর্ট দেবে, কিভাবে রিপোর্ট দেবে, বা সেটা জনসমক্ষে আসবে কিনা, সেটাও একটা প্রশ্ন আছে। সেটা ইতিমধ্যে একটি করেছে অর্থ মন্ত্রণালয়ের অধীনে যে অভ্যন্তরীণ সম্পদ ক্ষতি ব্যবস্থাপনা, যেটি 5 সদস্যের একটি তদন্ত কমিটি করেছে। সেটা তো একটা অর্থ মন্ত্রণালয়ের অধীনে করা হয়েছে। এখানে তো সিভিল এভিয়েশনের যে দায়িত্ব, এটা তো রক্ষণাবেক্ষণ বা এটা ম্যানেজমেন্টের দায়িত্ব সিভিল এভিয়েশন অথরিটির। সেটা তারা কি করবে? এবং আপনি হয়তো খেয়াল করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু অনেক ধরনের ভিডিও এসছে, এবং সেখানকার যারা কাজ করে বিভিন্ন, ওখানে অনেক প্রতিষ্ঠান কিন্তু আছে, যেখানে আগুনের সূত্র বলা হচ্ছে সেখান থেকে শাহজালাল বিমানবন্দরে আগুনটা ছড়িয়েছে সেটা। এবং সেখানকার এক কর্মচারীর আমি ভিডিও দেখলাম, এটা সম্ভবত বিজনেস স্ট্যান্ডার্ড তারা ভিডিও করেছে এবং প্রচার করেছে। ওনার বক্তব্য যদি সত্য হয়, অত্যন্ত ভয়ঙ্কর। কেন বললাম? কারণ তিনি বলছেন যে এই আগুন 2013 সালে লেগেছিল, কিন্তু সেটাকে একদম সেই আগুনকে নিয়ন্ত্রণ করা গিয়েছিল, অর্থাৎ এটাকে লিমিটেড স্থানে আটকে দিয়ে গিয়েছে। কারণ এই ধরনের মেকানিজম থাকার কথা। ওনার বক্তব্য হলো যে এখানে যে ফায়ার ব্রিগেডের আসতে বিলম্ব হয়েছে, দ্বিতীয়ত হলো আগুন নিভানোর যে কাজ, সেই কাজের মধ্যেও নাকি শুরু করতে দেরি হয়েছে। কতগুলো প্রশ্নের জন্ম হয়েছে ওই ভদ্রলোকের যে সাক্ষাৎকার, সেই সাক্ষাৎকারের ভিত্তিতে। এখন এটার সত্যাসত্য তো জানা যাবে এবং তদন্তের মাধ্যমে। সেজন্য আমি যেটা বলবো সেটা হলো সিভিল এভিয়েশন যে অথরিটি আছে, সেই অথরিটিকে
এটার দায়িত্ব নিতে হবে সেটা। এবং যে উচ্চ উচ্চ পদস্থ কর্মকর্তাদের দিয়ে যে তদন্তের কথা বলা হলো, হাই পাওয়ার যে তদন্ত কমিটি গঠন করার কথা বলা হলো, এই কমিটি দ্রুত করা উচিত। এবং অর্থ মন্ত্রণালয় যে কমিটি করেছে সেই সেই কমিটির যে জুরিসডিকশন, সেটা নিশ্চয়ই আগুন কোত্থেকে আসলো বা ইত্যাদি ইত্যাদি কি কি দুর্বলতা ছিল সেগুলো তো সব না। আমরা জানি যে সাধারণ বিল্ডিং এ যখন একটা আগুন লাগে, আপনি জানেন যে বেলি রোডে যে আগুন লেগেছিল ওখানে 3-4টা কমিটি হয়েছিল, সিটি কর্পোরেশন নিশ্চয়ই, অর্থাৎ করেছে, ফায়ার। দ্রুত এই কমিটি করে মানে আসলে কালক্ষেপণের কোনো সুযোগ নেই, যেহেতু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি এলাকা। সেটাই সেটাই সেই জায়গায় এত বড় একটি আগুনের ঘটনা, এটি নিশ্চয়ই আসলে প্রশ্নের দাবি রাখে এবং যত দেরি হবে সন্দেহের দানা তত বাঁধবে, আসলে কমবে না। আপনাকে ধন্যবাদ, থাকুন আমাদের সাথে। ফেরদৌস মামুন, আপনার কাছে আসতে চাই, যে প্রশ্নটি রাখতে চাই। সাইফুর রহমান তপন যেটি বলল যে একজন ইন্টারভিউ সূত্র ধরে আসলে ঘটনা যদি তাই হয়ে থাকে, নানান প্রশ্নের জন্ম কিন্তু সেখানে দিচ্ছে, সেটি কি শুধু নিছকই দুর্ঘটনা নাকি অন্য কিছু? সময়ের সাথে সাথে হয়তো সেটি আমাদের সামনে প্রতিভাত হবে, কিন্তু আপনার পর্যবেক্ষণ আসলে কি বলে, দীর্ঘদিনের সাংবাদিকতার অভিজ্ঞতার আলোকে যদি আপনাকে বিশ্লেষণ করতে বলি? ধন্যবাদ আপনাকে। আসলে এটা কিন্তু একটা অবাক করা বিষয় যে রাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ একটা স্থাপনা এই শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, এই বিমানবন্দরের রক্ষণাবেক্ষণই না, এর নিরাপত্তা দুর্ঘটনার জন্য কিন্তু সময় মতো মহড়া হয় এই সমস্ত জায়গায়। সে মহড়াগুলোর ভিতর আপনি দেখবেন যে হলো যে অগ্নি নির্বাপনের সময় মতো প্লেন হাইজ্যাক বা এই সমস্ত বিষয়, এটা খুবই দুর্ভাগ্যজনক যে এত টাইট একটা সিচুয়েশনের মধ্যেও সেখানে আগুন লেগেছে। আগুন লাগতে পারে, কিন্তু সেই আগুনটা খুব দ্রুত নিভা কারিগরি ত্রুটির কারণে হয়তো আমরা ফেরদৌস মামুনের সংযোগটি হারিয়েছি। সাইফুর রহমান তপন, আপনার কাছে আবারও ফিরতে চাই, যেটি বলছিলাম আসলে এত মানে দ্রুত সময়ে যেখানে তাদের ব্যক্তিগত নির্বাপন ব্যবস্থা আছে, বিমানবন্দরের নিজস্ব ব্যবস্থাপনায় 2টি ফায়ার সার্ভিসের টিম আছে, আসলে যেখানে প্রত্যেকটা পরতে পরতে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা থাকার ব্যবস্থাপনার কথা বলা হচ্ছে, সেই জায়গায় এইভাবে এতক্ষণ দীর্ঘ সময় ধরে এই যে অগ্নিকাণ্ড, মানে আসলে বিষয়টা কতটা গ্রহণযোগ্য বলে মনে হয় আপনার কাছে? এটা তো স্বাভাবিক ঘটনা না, মানে যা মনে হচ্ছে, ঘটনা দেখে মনে হচ্ছে এটা স্বাভাবিক, অর্থাৎ দুর্ঘটনা বলতে যেটা বোঝায়, আমি স্বাভাবিক বলতে বোঝাচ্ছে এটা নিছক একটা দুর্ঘটনা এরকম বলার সুযোগ আপাত দৃষ্টিতে নেই। আপনি দায়ী করুন না কেন। সরকারের তরফ থেকে আমি একটা বিবৃতি দেখেছি যে চিফ অ্যাডভাইজারের অফিস থেকে তারা বলেছেন যে তারা তদন্ত করছেন এবং যারা যদি নাশকতা ধরা পড়ে কঠোর ব্যবস্থা নেবেন। বোঝা যাচ্ছে তারা একটা পক্ষকে সন্দেহ করছেন। আবার যে আমাদের সন্দেহটা তো ভেতরে থাকতে পারে। আপনি কি নাশকতার কথা বলছেন, নাশকতাকারী হিসেবে যাদেরকে সন্দেহ করছেন তারা তো ভেতরেও থাকতে পারে, তারা বাইরে থেকে এসে এই কাজটা নাও করতে পারে। কারণ সব দিক কাভার করেই, সব দিক করেই তদন্তটা, আর সব এই জবাব সিভিল এভিয়েশন অথরিটিকে দিতে হবে যে এইরকম একটা হাইলি সিকিউরড এলাকা, এই এলাকার মধ্যে এবং যেখানকার শুধু সব ধরনের নিরাপত্তা ব্যবস্থাই খুব স্ট্রং না। আমরা জানি যে আগুনের যে অগ্নি নির্বাপন, যেটা ফায়ার সেফটি যেটাকে বলা হয়, সে না, প্রশ্ন হচ্ছে নাশকতার আশঙ্কায় যদি হয়ে থাকে, ধরলাম সেটি নাশকতার আশঙ্কায় যদি করে থাকে, তাহলে কিছুদিন আগে যেরকম এয়ারপোর্টগুলোতে সিকিউরিটি সর্বোচ্চ রেড অ্যালার্ট জারি করা হয়েছিল সাইবার হামলার ইয়েতে, তো সে জায়গায় এজেন্সি ওখানে অনেকে সক্রিয় আছে, অনেক সংস্থা আছে, নিশ্চয় তাদের কাছেও সে তথ্যটা এলো না কেন? একটি প্রশ্ন। আরেকটি বিষয় হচ্ছে, যদি দুর্ঘটনায় হয়ে থাকে সে দায়ও বা কিভাবে কর্তৃপক্ষ এড়াবে? সংশ্লিষ্ট যে সংস্থা যারা এটা দেখভাল করার কথা, এবং প্রাথমিকভাবে সিভিল এভিয়েশন অথরিটির এটা দায়িত্ব, তারা কিন্তু এটার দায় এড়াতে পারে না। এটা যেভাবেই ঘটনাটা ঘটে থাকুক কেন, এটা দুর্ঘটনা হোক অথবা নাশকতা হোক, তারা কিন্তু এটার দায় প্রথমত এড়াতে পারে না। দ্বিতীয় বিষয় আপনি যেটা বললেন যে
নাশকতা হলে তো তখন আরো অনেক প্রশ্ন এখানে আসবে। সেটা কারণ এটা খুবই হাই সিকিউরিটি জোন। এটা এই সাধারণ কোনো একটা বিল্ডিং না, বা সাধারণ কোনো একটা এলাকা। এবং কিছুদিন আগেও কিন্তু সপ্তাহখানেক আগে কিন্তু সাইবার হামলার সংখ্যায় কিন্তু রেড অ্যালার্ট হ্যাঁ, জারি করা হয়েছিল। নিশ্চয়ই। শুধু তা না, আপনি এখন দেখবেন যে কয়েকদিনে কিন্তু সিরিজ অনেকগুলো আগুনের ঘটনা ঘটছে। সেটা তারপরে কিছু ঘটনা ঘটলো, সেটা কিন্তু মারাত্মক ঘটনা। এবং ঘটনা যেটা ঘটলো সেটা তো অত্যন্ত মিরপুরে যেটা সেটা মিরপুর শিয়ালবাড়িতে যেটা হলো, চট্টগ্রামে কেপিজেডে যেটা হলো। রাইট। আমি বলছি যে এই সময়, বিশেষ করে এই সময় সাধারণত আমরা জানি যে শীতের সময়টাতে, শুষ্ক মৌসুম যেটা, সেটা দেশে আগুন দুর্ঘটনা ঘটার একটা সম্ভাবনা থাকে। এই সময়ে যখন মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, তখন যখন এই ধরনের ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটছে, প্রাণহানি ঘটছে, সম্পদহানি ঘটছে, ঘটনার পরে তো অন্তত alert হয়ে যাও, অন্তত কেপিআই যেগুলোকে আমরা ইনস্টলেশন বলছি, সেগুলো সম্পর্কে তো অনেক বেশি অ্যালার্ট হয়ে যাওয়ার কথা। নিশ্চয়ই, কারণ অর্থাৎ এখানে কোনো পক্ষ আসলে কোনোভাবেই চাইলে দায় এড়াতে পারে না। আপনি থাকুন আমাদের সাথে। ফেরদৌস মাহমুদ, আপনার কাছে ফিরতে চাই। যে প্রশ্নটি আপনার কাছে এবার রাখতে চাই সেটা হচ্ছে, রাজনৈতিক পট পরিবর্তনের একটা সন্ধিক্ষণের ঠিক এই সময়টাতে পরপর তিনটি বড় বড় দুর্ঘটনা, মানে অগ্নিকাণ্ড, এবং সপ্তাহের ব্যবধানে, আসলে বিষয়টি কি নিছকই দুর্ঘটনা বলে মনে হয় আপনার কাছে, নাকি এর বাইরে অন্য কোনো কিছু থাকতে পারে বলে মনে হচ্ছে? ধন্যবাদ আপনাকে। এই প্রশ্ন দেওয়ার আগে কিন্তু আমি আরেকটু আগে যেতে চাই। যেমন আপনি দেখুন, বাংলাদেশে বেশ কিছু বড় বড় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। যেমন তাজরিন ফ্যাশনের অগ্নিকাণ্ডের ঘটনা আছে, তারপর এসকে টাওয়ারের একটা বনানীর, আরেক টাওয়ারের একটা বনানীর অগ্নিকাণ্ডের ঘটনা আছে। প্লাস পুরানো ঢাকার চুরিহাট্টা, অথবা আপনার ওই আরেকটা কোনটা যেন একটা নিমতলিতে আছে। এবং বিভিন্ন বড় বড় প্রাকৃতিক অগ্নিকাণ্ডের ঘটনা। এই সমস্ত ঘটনাগুলোর পরে কি ঘটেছে, শত শত মানুষ মারা গেছে এই অগ্নিকাণ্ডের ঘটনা। কিন্তু সেই সময় বলা হচ্ছিল, যতবারই বড় ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, দেখা যায় যে একটা, দুইটা, তিনটা, চারটা তদন্ত কমিটি গঠন। তদন্ত কমিটি গঠন হওয়ার পরে কি হয়, সেই তদন্ত কমিটিগুলো আর আলোর মুখ দেখে না। এখন সেই ঘটনাগুলো কি নাশকতা, না সেই ঘটনাগুলো কি সরকারের প্রশাসনিক কোনো সংশ্লিষ্ট ডিপার্টমেন্টগুলোর দুর্বলতা, নাকি এগুলো হচ্ছে সেই ভবন মালিক বা কারখানা মালিকদের অসচেতনতা, সচেতনতা, এগুলি কিন্তু আসলে শেষ পর্যন্ত প্রমাণিত হয়নি। এই সমস্ত ঘটনার তদন্তগুলি যদি সুষ্ঠুভাবে প্রমাণিত হতো, এবং এই সমস্ত ঘটনা যদি কেউ ইচ্ছাকৃতভাবে এই ঘটনা ঘটায় থাকতো, তার যদি শাস্তি নিশ্চিত করা যেত, তাহলে কিন্তু এই ধরনের অগ্নি দুর্ঘটনার ঘটনাগুলো কিন্তু আমরা কমে আসতো, বা মানুষ আরো সচেতন হতো, ভবন মালিক সচেতন হতো, অথবা কারখানা বা প্রতিষ্ঠানের মালিকগুলি সচেতন হতো। কিন্তু এই ক্ষেত্রে আমরা কি দেখছি, যে আজকে আমরা এই কথাটা কেন বলছি, যে মাত্র 5 দিনের ব্যবধানে 3টি বড় বড় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। কিন্তু আপনি একটা জিনিস খেয়াল করলে দেখবেন, যে এই 3টি অগ্নিকাণ্ডের ঘটনার সাথে কিন্তু লিঙ্ক আপটা একটু কম আছে। কারণ আপনার গত যেটা 14 তারিখে যে অগ্নিকাণ্ড, 13 তারিখে যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো মিরপুরে, সেটা পোশাক কারখানার, কেমিক্যাল কারখানার দুটো প্রায় 16 জন নিহত হয় সেখানে। 16 জন লোক মারা গেল। তারপর এই যে চট্টগ্রামে যেটা হলো চট্টগ্রামের কেপিজেড, এলাকায়, এবং তার প্রেক্ষাপটে কেপিজেডে যে কিন্তু আজকে থেকে ঘটনাটা 8টি ঘটলো, কারখানা তবে মানে সেখানে প্রায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ। হ্যাঁ, সেটা সৌভাগ্য যে সেখানে কেউ মারা যায়নি। এবং আমরা এবং বর্তমানে আজকে যে ঘটনাটা ঘটলো বিমানবন্দরে, এটা অবশ্যই সবাই সন্দেহ করবে যে এইটা একটা মানে সরকারের খুব একটা গুরুত্বপূর্ণ জায়গায়, এই জায়গাটায় এই ধরনের অগ্নিকাণ্ড দীর্ঘ সময় জ্বলতে থাকতে পারবে না। এটার পিছনে কারণ কি, এদের আসলে প্রকৃত দায়ী কারা, দোষী কারা, কাদের যদি কারো দুর্বলতা হয়ে থাকে, সেই দুর্বলতা যারা পাওয়া যাবে তাদেরকে শাস্তির আওতায় আনা। এবং অবশ্যই এইটা নাশকতা কিনা আমি আপনাকে জোর দিয়ে বলতে পারবো না যে এটা নাশকতার কথা, কিন্তু অনেকেই সন্দেহ করছে নাশকতা। এখন এটা হতেও পারে নাশকতা, নাও হতে পারে। তবে নির্বাচনের আগে বা এই অন্তর্বর্তী সরকারের এই সময়, যেহেতু সরকার একটা সবচেয়ে বড় বিষয়, হাই সিকিউরিটি একটা জায়গায় এভাবে এই সময় একটা অগ্নিকাণ্ড আসলে কোনোভাবেই মানে সাধারণ মানুষের মনে নাশকতা এই শব্দটা উড়িয়ে দেওয়া যায় না। এটাকে খুব মানে ইয়ে করে এই তদন্তকে খুব ভালোভাবে তদন্ত করে দেখা উচিত যে এটার ভিতর কারণ কি। কারণ বারবার বাংলাদেশে এই ধরনের বড় বড় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটবে, এটার কোনো তদন্ত হবে না, এটার কোনো বিচার হবে না, এটা হতে পারে।
নিশ্চয়ই, অত্যন্ত ধন্যবাদ দারুণভাবে আপনার পর্যবেক্ষণ তোলার জন্য ফেরদৌস মাহমুদ এবং সাইফুর রহমান তোপন, আপনার দুজনকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের সংবাদ সম্প্রসারণে এসে এই যে বাছাই করা সংবাদ যে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আমদানি কার্গোতে যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো সেইটার প্রসঙ্গে আপনাদের নিজেদের ব্যক্তিগত পর্যবেক্ষণ তুলে ধরার জন্য। দর্শক, এই ছিল সংবাদ সম্প্রসারণে, ডিবিসির সঙ্গে থাকুন।